আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই ভিডিওটি আজকে আমার চ্যানেলে প্রথম আপলোড করা হবে এবং যেখানে আমরা আলোচনা করব সেন্টেন্স নিয়ে। তো তোমরা সকলেই জানো এই বিষয়টা, কিন্তু আমি যেহেতু ফ্রম দ্য ভেরি বেসিক শুরু করতে চাইছি, তার জন্য আমি সেন্টেন্স দিয়ে শুরু করেছি এবং খুবই বেসিক থেকেই তোমরা একে একে জানতে পারবে। তোমরা যারা নতুন, আসলে সবাই নতুন হবে, তার কারণ হচ্ছে আমার চ্যানেলটাই নতুন এখানে। তো সকলের কাছে অনুরোধ যে যদি ভিডিওটি ভালো লাগে, যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকো বা যদি কোনো উপকারে আসে এই ভিডিওটি, তাহলে সেই ক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে দেবে, যাতে পরবর্তীকালে যা ভিডিও আপলোড করা হবে সেগুলো তোমরা সকলেই খুব সহজেই পেয়ে যাও এবং তোমাদের কাজে আসতে পারলে আমারই ভালো লাগবে। তাহলে দেরি না করে আজকে প্রথমে শুরু করছি সেন্টেন্স দিয়ে। তো সেন্টেন্স কি সেটা তোমরা সকলেই জানো। তো তবুও আমি চাইছি যে যারা একেবারেই নতুন বা একেবারেই আরো আরো ক্লিয়ারলি বিষয়টাকে জানতে চায়, তারা এই ভিডিওটি দেখুক এবং শিখুক এবং জানুক। তো আজকে আমরা কি কি পড়বো? প্রথমেই আমরা পাবো কিছু ডেফিনেশন পাবো, তারপরে পাবো টাইপস অফ সেন্টেন্সেস এবং অ্যাফার্মেটিভ নেগেটিভ সেন্টেন্স এবং অবশেষে একটি কনক্লুশন। তো এখানে বলে রাখা উচিত যে আমি এখানে যদিও দিয়েছি যে সেন্টেন্স মানে 5 কাইন্ডস অফ সেন্টেন্সেস আমি দিয়েছি এখানে, কিন্তু বলে রাখা ভালো যে বিভিন্ন বইয়ে এটি বিভিন্নভাবে দেওয়া আছে। কিছু কিছু বইয়ে বলা আছে যে দেয়ার আর 4 কাইন্ডস অফ সেন্টেন্সেস এবং কিছু কিছু বইয়ে বলা আছে দেয়ার আর 5 কাইন্ডস অফ সেন্টেন্সেস। তো এটা নিয়ে কনফিউজড হওয়ার কোনো কারণ নেই। এবং কেন কিছু কিছু বইতে 4 প্রকার এবং কিছু কিছু বইতে 5 প্রকার, সেটাও আমি বলে দেবো, সে নিয়ে চিন্তা করতে হবে না। আমরা এগিয়ে যাই একে একে, সব আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে দেখে নিচ্ছি ডেফিনেশন। হোয়াট ইজ সেন্টেন্স? খুব সহজভাবে বুঝতে গেলে আ সেন্টেন্স ইজ এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং আ ক্লিয়ার মিনিং। যে সেন্টেন্স বা বাক্য, তাকেই আমরা বলে থাকবো যেখানে কিনা কিছু শব্দ পাশাপাশি বসিয়ে একটি ক্লিয়ার মিনিং আমরা পাবো, যে একটা একটা পরিপূর্ণ অর্থ আমাদের দেবে, তাকেই আমরা সেন্টেন্স বলে থাকবো। শুধু শব্দ সাজালেই হবে না, শব্দগুলোকে এমনভাবে সাজাতে হবে যার কিনা পরিপূর্ণ অর্থ থাকবে, এবং তাকেই আমরা সেন্টেন্স বলে থাকবো। অন্যথায় তাকে আমরা সেন্টেন্স বলে গণ্য করতে পারবো না। ফর এক্সাম্পল, দ্য বয় হ্যাজ অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন। ছেলেটি স্টেশনে পৌঁছে গেছে। তাহলে দ্য বয় হচ্ছে সাবজেক্ট, হ্যাজ অ্যারাইভড ভার্ব, ভার্ব পার্ট, অ্যাট দ্য স্টেশন এটা হচ্ছে অবজেক্ট পার্ট। তাহলে দেখতেই পাচ্ছ যে এস ভি ও এখানে কি মেনটেন করা হয়েছে? মেনটেন করা হয়েছে একটা প্যাটার্ন, যে প্যাটার্নটাকে আমরা বলে থাকি এস ভি ও প্যাটার্ন, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট প্যাটার্ন। যে কোনো সেন্টেন্স সাজাতে গেলে বা যে কোনো সেন্টেন্স সঠিকভাবে রয়েছে কিনা বা সঠিকভাবে আমরা সাজাতে পেরেছি কিনা, সেটা যদি জানতে হয় তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফলো করতে হবে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট পার্টকে নিয়ে। বা প্রথমেই থাকবে কি? সাবজেক্ট। খুব সহজভাবে বলতে গেলে প্রথমে থাকবে সাবজেক্ট। যেমন এখানে প্রথম সেন্টেন্সটিতে আছে কি, যে দ্য বয় হ্যাজ অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন। ছেলেটি স্টেশনে পৌঁছে গেছে। তাহলে দ্য বয় এখানে হচ্ছে সাবজেক্ট, আর হ্যাজ অ্যারাইভড হচ্ছে ভার্ব পার্ট বা ভার্ব পোর্শন, এবং অবশেষে যেটা পড়ে আছে সেটা রয়েছে অ্যাট দ্য স্টেশন, যেটাকে আমরা বলে থাকি অবজেক্ট। তাহলে একইভাবে পরবর্তী সেন্টেন্স যদি আমরা দেখি, দে আর কামিং, তাহলে দেটা হয়ে গেছে কি? দেটা হবে সাবজেক্ট, আর হচ্ছে ভার্ব, কামিংটাও ভার্ব, এখানে অবজেক্টটা উৎস আছে। তো যদি এখানে বলা থাকে যে এরকমই বলতাম সেন্টেন্সটা, দে আর কামিং টু মাই হাউস, তাহলে টু মাই হাউসটা সেখানে কি হয়ে যেত? অবজেক্ট হয়ে যেত। তাহলে আশা করি তোমরা এখান থেকে বুঝতে পারছো যে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট যদি আমরা
ঠিকঠাক রাখি, তাহলে সেই ক্ষেত্রেই কিন্তু একটি সেন্টেন্স আমরা মিনিংফুল ওয়েতে দাঁড় করাতে পারছি। এবং সেজন্যই বলা হচ্ছে যে মিনিংফুল অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ওয়ার্ডস ফ্রম আ ফর্ম আ সেন্টেন্স, সরি, ফর্ম আ সেন্টেন্স, ফর্ম মানে গঠন করা, গঠিত করা। তাহলে একটি সেন্টেন্স তখনই গঠিত হচ্ছে যখন কিনা আমরা সেখানে কি করছি, কিছু শব্দকে সঠিকভাবে বা সঠিক ওয়েতে অ্যারেঞ্জ করছি। ঠিক আছে? তো এরপরেই আমরা পাবো টাইপস অফ সেন্টেন্স। সো যেমন বলেছিলাম তোমাদের যে দেয়ার আর 5 কাইন্ডস অফ সেন্টেন্সেস। প্রথমেই হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, যাকে আমরা ডিক্লিয়ারেটিভ সেন্টেন্স হিসাবেও জানি। এবং এরপরে হচ্ছে কি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, যাকে কিনা আমরা কোশ্চেন সেন্টেন্স হিসাবেও জানি। তারপর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং অবশেষে হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই 5 প্রকার হচ্ছে আমাদের সেন্টেন্স। তো এখানে তোমাদের একটা কথা বলে রাখি, যেটা আমি প্রথমে বলছিলাম, সেটা হচ্ছে যে সেন্টেন্সকে আমরা কখনো কখনো 4 প্রকার বলে থাকি। যখনই আমরা সেন্টেন্সকে 4 প্রকার বলবো, তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের অপটেটিভ সেন্টেন্সটাকে কি করতে হবে, বাদ দিতে হবে। অর্থাৎ এখানে 4 নম্বর সেন্টেন্সে যাকে দেখতে পাচ্ছ সেটাকে আমরা বাদ দিতে হবে। অর্থাৎ এর পরবর্তীকালে যখনই আমরা আলোচনা করবো অপটেটিভ সেন্টেন্স নিয়ে, সেখানে যা কিছু পাবে প্রত্যেকটা কি হয়ে যাবে, ইম্পারেটিভ সেন্টেন্সে ইনক্লুড হয়ে যাবে। অর্থাৎ যখনই, আরো ক্লিয়ার করে দিচ্ছি, যখনই আমরা বলবো দেয়ার আর 4 কাইন্ডস অফ সেন্টেন্সেস, at that time the optative sentence will be included into imperative sentence. অপটেটিভ সেন্টেন্সটা কি হবে, ইম্পারেটিভ সেন্টেন্সে ইনক্লুড হয়ে যাবে whenever we are talking or whenever we are saying that there are 4 kinds of sentences. And if we say that there are 5 kinds of sentences, then at that time optative sentence will be included separately. ঠিক আছে? আলাদাভাবে সেই ক্ষেত্রে কি হবে, অপটেটিভ সেন্টেন্সটাকে আমরা গণ্য করে থাকবো। কিন্তু যখনই বলবো যে সেন্টেন্স 4 প্রকার, তখন আমরা কি করব, অপটেটিভ সেন্টেন্সটাকে বাদ দিয়ে নেব। ঠিক আছে? এবং 5 নম্বরটা বলেছি কি আমি, 5 নম্বরটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো প্রথমে আমরা আলোচনা করে নিচ্ছি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা আমরা ডিক্লারেটিভ সেন্টেন্স হিসেবেও জেনে থাকি। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলা হচ্ছে? অ্যাসার্টিভ সেন্টেন্স ডিক্লেয়ার্স অর ডেসক্রাইব, এখানে দাগটা একটু ডিপ পড়ে যাচ্ছে, 1 মিনিট দেখছি আমি এটাকে কি কোনোভাবে শুরু করা যেতে পারে। না, আমি ঠিক অপশনটা খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, পেয়েছি। হ্যাঁ, তো কি হচ্ছে, অ্যাসার্টিভ সেন্টেন্স ডিক্লেয়ার্স অর ডেসক্রাইব অর অ্যাসার্ট অ্যাবাউট সামথিং অর সামওয়ান। কোনো কিছু বা কোনো মানুষকে নিয়ে যদি কোনো কিছু ডিক্লেয়ার করা হয়, কোনো কিছু অ্যাসার্ট করা হয়, অর্থাৎ আমরা কোনো কিছু নর্মাল যদি ডেসক্রিপশন দিয়ে থাকি, তাহলে সেই ক্ষেত্রে সেগুলোকে আমরা বলে থাকবো অ্যাসার্টিভ সেন্টেন্স। যদি বলি দ্য বয় ইজ টল, ছেলেটি লম্বা, দ্য বয় ইজ টল, তাহলে সেই ক্ষেত্রে সেটিকে আমরা বলে থাকবো অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ এখানে আমরা ছেলেটি সম্পর্কে একটি বর্ণনা দিচ্ছি। যখনই কোনো কিছু বর্ণনা করে থাকবো আমরা কোনো কিছু বা কোনো ব্যক্তি সম্পর্কে, তাহলে সেটাকে আমরা বলে থাকছি অ্যাসার্টিভ সেন্টেন্স। এবং মনে রাখতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স সবসময় কি হয়, সবসময় ফুল স্টপ দিয়ে শেষ হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স অলওয়েজ এন্ডস উইথ আ ফুল স্টপ। ওকে, তো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ। প্রথমে বলা আছে লিওনার্দো দা ভিঞ্চি পেইন্টেড দ্য মোনালিসা। তাহলে দ্য মোনালিসা যে বিখ্যাত ছবি, সেই ছবিটিকে এঁকেছিলেন হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি। তো এরকমই পরেরটা যেমন আছে। এবং এখানে বলে রাখি আরেকটা কথা, যে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে যেগুলো চিরন্তন সত্য, সেগুলো কিন্তু সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যেই আসবে। যেমন সেকেন্ড এক্সাম্পলটা যদি তোমরা খেয়াল করে দেখো, দ্য আর্থ অরবিটস দ্য সান ওয়ান্স এভরি 365 days।
তাহলে কি করছে, আর্থ সানকে অরবিট করছে বছরে একবার, অর্থাৎ 365 দিনে একবার। তাহলে সেটা কি একটা চিরন্তন সত্য। তাহলে সেই চিরন্তন সত্য কিন্তু কি হবে, সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্সের আন্ডারেই আসবে। এরপর আমরা দেখছি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স খুবই সহজ চেনা এবং বোঝা এবং জানা। সেটা হচ্ছে কি কোশ্চেন। এই সেন্টেন্সকে তাই আমরা অনেক সময় কোশ্চেন সেন্টেন্সও বলে থাকি। এই সেন্টেন্সকে আমরা অনেক সময় কোশ্চেন সেন্টেন্সও বলে থাকি। এবং এই ইন্ট্রোগেটিভ সেন্টেন্সগুলো সবসময় কি হবে, কোশ্চেন মার্ক দিয়ে শেষ হবে। অ্যান্ড অলওয়েজ ইউ উইল সি দ্যাট দ্য ইন্ট্রোগেটিভ সেন্টেন্সেস আর আস্কিং সাম অফ দ্য কোশ্চেন্স। কোনো না কোনোভাবে কি করছে, আমাদের প্রশ্ন করে থাকবে। যখনই কোনো প্রশ্ন করা হবে তখনই সেই সেন্টেন্সটিকে আমরা বলে থাকবো ইন্টারোগেটিভ সেন্টেন্স, বাংলাতে যাকে আমরা বলছি প্রশ্নবোধক বাক্য। ঠিক আছে, তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই প্রকারের হয়। একটা হচ্ছে WH ওয়ার্ডস দিয়ে যেগুলো শুরু হবে সেগুলোকে আমরা WH কোশ্চেন্স বলে থাকি। এবং এছাড়াও মানে WH কোশ্চেন্স বাদ দিয়ে কিছু কোশ্চেন্স হয় যেগুলোকে আমরা বলে থাকি হচ্ছে ইয়েস নো কোশ্চেন্স। তো প্রথমেই হচ্ছে কি, যেটা আমি বললাম WH কোশ্চেন, এটা 1 নম্বর। আর 2 নম্বরে হচ্ছে কি ইয়েস নো কোশ্চেন, ইয়েস অর নো কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন। খুব সহজভাবে যদি আমরা বুঝতে যাই তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি ইয়েস নো কোশ্চেন কোনগুলো হবে, ইয়েস নো কোশ্চেন সেগুলোকেই বলে থাকবো যার উত্তর আমরা ইয়েস কিংবা নোতে দিতে পারবো। এখন যদি আমাকে প্রশ্ন করা হয় যে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, সেক্ষেত্রে কিন্তু আমি এটার উত্তর কখনোই ইয়েস বা নোতে দিতে পারবো না। যদি আমি ইয়েস নোতে দিতে না পারি এবং সেই সেন্টেন্সটা যদি WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, WH ওয়ার্ড যেমন কি হোয়াট, হোম, হোয়াই এক্সেট্রা, এগুলো। অর্থাৎ যেমন কিনা আমি প্রশ্নটা কি করেছিলাম যে হোয়াট ইজ ইউর নেম, তাহলে যখনই আমাকে হোয়াট ইজ ইউর নেম বলা হচ্ছে তখন এটা হোয়াট, WH হোয়াট, এটা WH ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে, তাই এটাকে আমরা বলে থাকবো WH কোশ্চেন। এবং এটাকে আমরা কখনোই ইয়েস বা নোতে উত্তর দিতে পারবো না। তাহলে আরেকটা যেটা সেন্টেন্স বললাম সেটা কি, সেটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। অর্থাৎ এই ইয়েস নো কোশ্চেনগুলো সবসময় কি করা যাবে, ইয়েস নোতে উত্তর দেওয়া যাবে। এবং ইয়েস নো কোশ্চেন্স নেভার স্টার্টস উইথ WH ওয়ার্ড, WH ওয়ার্ড দিয়ে শুরু হয় না। তাহলে কি দিয়ে শুরু হয়, WH ওয়ার্ড সবসময় শুরু হয় অক্সিলারি ভার্ব দিয়ে, সবসময় শুরু হয় অক্সিলারি ভার্ব দিয়ে, প্রাইমারি বা সেকেন্ডারি অক্সিলারিতে শুরু হয়। যেমন অ্যাম, ইজ, আর, হ্যাজ, হ্যাভ, উইল, শ্যাল, তারপর হচ্ছে তোমার শুড, কুড, মে, মাইট, উড, এসব দিয়ে কিন্তু শুরু হয়ে থাকে ইয়েস নো কোশ্চেন। তাহলে ইয়েস নো কোশ্চেন কোনগুলো আবার বলে দিচ্ছি আমি, ইয়েস নো কোশ্চেন হচ্ছে সেগুলোই যেগুলো কিনা আমরা ইয়েস নো দিয়ে কি করতে পারবো, উত্তর দিতে পারবো। হয় আমরা ইয়েস না হয় উত্তর, না হয় নো দিয়ে উত্তর দেবো। যেমন যদি বলা হয় যে ডিড ইউ কল হার, যেমন আমি এখানে উদাহরণই দিয়েছি প্রশ্নটা, ডিড ইউ কল হার, আমি কিন্তু এখানে ইয়েস বা নোতে উত্তর দিতে পারছি যে ইয়েস আই কল হার, সরি ডিড আছে তাহলে কল্ড হবে, ইয়েস আই কল্ড হার, কিংবা নো আই নেভার কল্ড হার অর আই ডিডেন্ট কল হার। তাহলে এখানে আমরা কি করতে পারছি, ইয়েস নো কোশ্চেন কিন্তু ইয়েস নো দিয়ে উত্তর দিতে পারছি। খুব সহজভাবে বুঝতে গেলে এটাই দাঁড়াচ্ছে যে যেসব প্রশ্ন WH ওয়ার্ডস দিয়ে শুরু হচ্ছে তাদেরকে আমরা বলে থাকছি WH ওয়ার্ডস। দ্যাট মিনস the question that begins with WH words such as what, whom, when, etc. at that time they will be considered as WH questions. Otherwise, when some of the questions are beginning with auxiliary verbs or the helping verbs, at that time they will be considered as yes no questions, and those questions can be answered as yes and no. Yes এবং no দিয়ে উত্তর দেওয়া যাবে।
আশা করছি এই পর্যন্ত কারো কোনো সমস্যা নেই। তাহলে এরপরে যদি আমরা যাই, এরপরে আমরা পাবো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সেস আর ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড অর ইজি টু রেকগনাইজ। সেটা কি? In case of imperative sentences, you will always get some of the request, order, comment, suggestion, etc. So, imperative sentence means always ordering something or requesting to someone or to something about something. So, if you look at the example, there are some of the examples such as at first you will see comment, stand up straight, stand up straight. This is a comment. I'm commending, suppose I'm commending my student to stand up straight. Then it will be considered as comment and it will be comes under, sorry, it will come under imperative sentence. Next, request. If you are requesting to someone about something, such as please pass me the salt. Request. I'm requesting someone to pass the salt. Next, advice. Advice or instruction. Such as take an umbrella, it might rain. বৃষ্টি হতে পারে, তাহলে তার জন্য কি করা উচিত? তোমার একটি ছাতা নিয়ে যাওয়া উচিত। তুমি একটি ছাতা নিয়ে যাও, বৃষ্টি হতে পারে। তাহলে সেটা হচ্ছে কি একটা অ্যাডভাইস। কেন অ্যাডভাইস? অ্যাডভাইস আমি শুনতে পারি, নাও শুনতে পারি। ঠিক আছে, আমাকে বাড়ি থেকে বলা হয়েছে ছাতা নিয়ে বেরো, কিন্তু আমি বেরোচ্ছি না। আমি দেখা গেল আমার নিজের মতো করে হন্য হয়ে বেরিয়ে গেলাম। অ্যাডভাইস। অ্যাডভাইস আমি নিতেও পারি, নাও নিতে পারি। নেক্সট হচ্ছে ইনভিটেশন। এখানে বলা আছে কাম জয়েন আস ফর ডিনার। তাহলে ডিনারে আমাদের সাথে যুক্ত হও। তাহলে এটা হচ্ছে একটা ইনভিটেশন। এগুলো মানে এখানে যা কিছু বলেছি, কমেন্ট, রিকোয়েস্ট, অ্যাডভাইস, ইনভিটেশন, সাজেশন, এগুলো সবগুলোই হচ্ছে কি আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের একটা টাইপ। এবং এই সেন্টেন্সগুলো কখনোই লেট দিয়ে শুরু হবে না। কখনোই কি দিয়ে শুরু হবে না? কখনো লেট দিয়ে শুরু হবে না, হবে না। কিন্তু there are some of the sentences that ends with, sorry, that begins with let. let দিয়ে কিছু সেন্টেন্স শুরু হয়ে থাকে, সেগুলোকেও আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের আন্ডারেই রাখবো। এবং কি হচ্ছে এই লেট সেন্টেন্সেস গুলো বা লেট ইম্পারেটিভ সেন্টেন্স, কখনো কখনো এগুলোকে লেট ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়ে থাকে। কি বলা থাকে? লেট, লেট ইম্পারেটিভ, লেট ইম্পারেটিভ। ওকে, সো লেট ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় আমরা কি পাবো? কিছু সাজেশন পাবো, কিছু রিকোয়েস্ট পাবো, কিছু প্রপোজাল পেয়ে থাকবো। যেমন ফর এক্সাম্পল লেটস হ্যাভ লাঞ্চ টুগেদার। চলো একসাথে লাঞ্চে যাই। লেটস নট ওয়েস্ট এনি মোর টাইম। চলো অযথা সময় নষ্ট করে লাভ নেই, বা চলো আর অযথা সময় নষ্ট করব না। আমরা বলি না পরীক্ষার আগে আমাদের সবসময় মনে হয় যে না, আর সময় নষ্ট করা উচিত নয়। এবার কি করতে হবে? বইটা খুলে একটু দেখতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? লেট দিয়ে শুরু করব। ঠিক আছে? লেট আস রিড, লেট আস গো টু দ্য সিনেমা হল। কখনো একটা ভালো সিনেমা বেরিয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে যাব? সিনেমা দেখতে যাব। এখন পুজো চলছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি লেটস গো টু দ্য পূজা প্যান্ডেল, লেটস গো টু ভিজিট, কি বলবো, দ্য দুর্গাপূজা প্যান্ডেল। তাহলে সেগুলো সবসময় কি হবে? লেট দিয়ে শুরু হবে। সাজেশন বা রিকোয়েস্ট বা কিছু প্রপোজাল, আমরা কাউকে কোনো প্রপোজাল দিচ্ছি। ঠিক আছে? তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে যেটা আমি বলছিলাম প্রথমেই, যে সরি, কি বলছিলাম, যে if we say that there are 4 kinds of sentences, then at the time optative sentence will be কি হবে? will be included to imperative one. এই optative সেন্টেন্সটা কি হবে? ইম্পারেটিভ সেন্টেন্সে জয়েন হয়ে যাবে। ইম্পারেটিভ সেন্টেন্সে যেমন আমরা পেয়েছিলাম, কি পেয়েছিলাম? কিছু রিকোয়েস্ট, সাজেশন, অর্ডার,
ঠিক সেরকমই যখন আমরা বলবো দেয়ার আর ফোর কাইন্ডস অফ সেন্টেন্সেস, অ্যাট দ্যাট টাইম এই অপটেটিভ সেন্টেন্সটা কি হয়ে যাবে, ইনক্লুড হয়ে যাবে পুরোপুরি ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে। এবং অপটেটিভ কোনগুলোকে বলছি, যেখানে আমরা কোনো প্রে করছি, প্রেয়ার, কোনো উইশ করছি, বা কোনো কাউকে অভিশাপ দিচ্ছি, কার্স, তাহলে সেই ক্ষেত্রেও সেটা কি হয়ে যাবে, অপটেটিভ, মানে এগুলোকে আমরা বলে থাকবো অপটেটিভ সেন্টেন্স। এবং যখন ফোর কাইন্ডস বলছি, এই কার্স, প্রে এবং উইশ এগুলো প্রত্যেকটা চলে যাবে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের আন্ডারে। ঠিক আছে? আর যদি বলি যে 5 প্রকার, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা আলাদা করে রাখছি, দেখতেই পাচ্ছ। ঠিক আছে? সো in case of optative sentence you will have a prayer, a wish or a curse. হয় আমরা কোনো প্রে করব, কিংবা উইশ করব কারো সম্পর্কে, কিংবা আমরা কাউকে অভিশাপ দিয়ে দেবো। তাহলে সেই ক্ষেত্রে সবগুলোই হচ্ছে কি অপটেটিভ সেন্টেন্স। ফর এক্সাম্পল, মে ইউ সাকসিড ইন ইউর লাইফ, একটা উইশ, আমি তোমার ব্যাপারে একটা উইশ করছি, আমার একটা ইচ্ছে যে তুমি যেন তোমার জীবন সফল হও। নেক্সট এক্সাম্পল, আই প্রে নাথিং গোজ রং ডিউরিং দ্য ট্রিপ, একটা প্রে করছি, যে একটা টাইপ অফ আশীর্বাদও বলা চলে। এবং এই প্রে এবং উইশ খুব কাছাকাছি যায়, এখানে খুব একটা ডিফারেন্স থাকে না এদের মধ্যে। ঠিক আছে? তো আমি প্রে করছি কি, আই প্রে নাথিং গোজ রং ডিউরিং দ্য ট্রিপ, তোমরা যে ট্রিপে যাচ্ছ সেই ট্রিপ চলাকালীন যাতে কোনো কিছু খারাপ না ঘটে, বা কোনো কিছু খারাপ না ঘটে থাকে, সেটা আমি ইচ্ছে প্রকাশ করছি, বা সেটা আমি প্রে করছি। ওকে। এবং শেষের সেন্টেন্সটা যদি দেখো, তাহলে দেখতে পাবে যে এখানে আমি কি বলেছি, হি মে নেভার ফাইন্ড পিস আফটার হোয়াট হি ডিড, অর্থাৎ সে যা কিছু করেছে তারপরে যেন সে তার জীবনে কোনো সুখ না পায়। অর্থাৎ কি, এটা হয়ে গেছে একটা কার্স, একটা অভিশাপ। অর্থাৎ সে জীবনে যা কিছু করেছে তারপরে যেন তার জীবনে আর কখনো শান্তি ফিরে না আসে। তাহলে কি, তাহলে এখানে আমি দেখতেই পাচ্ছি যে এখানে আমি কার্স করছি, কাউকে আমি অভিশাপ দিচ্ছি। ঠিক আছে? তাহলে এগুলো হয়ে যাবে কি অপটেটিভ সেন্টেন্স। এরপরে কাইন্ডস অফ সেন্টেন্সের শেষ যেটা রয়েছে সেটা হচ্ছে, সরি, কাইন্ডস অফ মানে কাইন্ডস অফ সেন্টেন্সের মধ্যে শেষ যেটা, সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবং এখানে আমরা দেখতেই পাবো যে মানে কঠিন কিছুই নেই। সিম্পলি ইফ ইউ সি এনি সাডেন এক্সপ্রেশন অর সাডেন ফিলিংস, তাহলে সেগুলো হয়ে যাবে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। দেখা গেল আমি ঘরে বসে খেলা দেখছি, ঠিক আছে, ইন্ডিয়া পাকিস্তানে খেলা হচ্ছে, আমি খেলা দেখছি। তো যখন নাকি রোহিত শর্মা বা আর কেউ 6 মেরেছে, আমি চিৎকার করছি, হুররে, হি কিকড দ্য বল। কিংবা যখন নাকি ম্যাচ আমরা জিতে গেছি, ইন্ডিয়া ম্যাচ জিতে গেছে, তখন আমরা ঘরে বসে টিভি দেখছি আর চিৎকার করছি, হুররে, উই ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচ জিতে গেছি, আমরা খেলা জিতে গেছি। সাডেন এক্সপ্রেশন, সাডেন ইমোশন। যখন আমরা স্কুলে কলেজে যাচ্ছি, টিচারদের দেখছি সামনে সামনে দিয়ে আসছেন, আমরা এগোচ্ছি, যখনই পাস করবেন তখনই আমরা বলছি গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাম, সেটাও কিন্তু একটা এক্সক্লেমেটরি। সেটাকে আমরা পুরোপুরি সেন্টেন্স বলি না, সেটাকে একটা টাইপ অফ ফ্রেজ বলা হয়, এক্সক্লেমেটরি ফ্রেজ, নট এক্সক্লেমেটরি সেন্টেন্স, মানে ফ্রেজ, সেটাকে বলা হয় ইন্টারজেকশনাল ফ্রেজ বলা হয়ে থাকে। কিন্তু সেটাও আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের আন্ডারে রাখতে পারি, কারণ সেখানে আমরা পাচ্ছি কি সাডেন এক্সপ্রেশন, তাৎক্ষণিক যদি কোনো আমাদের এক্সপ্রেশন বেরিয়ে থাকে আমাদের মধ্য থেকে, সেটা যে কোনো কারণেই হতে পারে। ইট আইদার ক্যান বি অফ জয় অর সরো, দুঃখেরও হতে পারে, আবার সুখেরও হতে পারে। ডাজন্ট ম্যাটার হোয়েদার দ্য এক্সপ্রেশন ইজ অফ জয় অর সরো, বাট বোথ উইল বি কনসিডার্ড অ্যাজ, or both will come under exclamatory sentence. For example, what a beautiful day it is, ওহ কি সুন্দর দিন, দিনটা কি সুন্দর করেছে। How amazing this movie was, মুভিটা কত সুন্দর ছিল।
ওহ নো, আই ফরগট মাই কিজ। আমি আমার চাবি আনতে ভুলে গেছি। তাহলে কি, এটা একটা খারাপ, একটা একটা সরো, একটা স্যাড এক্সপ্রেশন। তাহলে প্রথম দুটো হচ্ছে কি, প্রথম দুটো হচ্ছে জয়, এবং থার্ডটা হয়ে গেছে সরো। ঠিক আছে, যা কিছুই হোক, সরো হোক বা জয় হোক, সবসময় কি হবে, সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হিসেবেই কনসিডার করা হবে। এরপরে আমরা যা আলোচনা করব সেটা হচ্ছে কি, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, আদার টাইপস অফ সেন্টেন্স এখানে আমি রেখেছি। তো দুটো ভাগ করা হয়ে থাকে, একটা অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ। এই যা কিছু আমরা পেয়েছি, অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটিভ, যা কিছু পেয়েছি, সবগুলোই কিন্তু আমরা কি করতে পারি, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে পারি। কিংবা বলা যেতে পারে সবগুলো সেন্টেন্সই আমাদের এই দুটি ভাগ থেকে বিলং করে থাকবে, এই দুটি ভাগের মধ্যে থেকেই থাকতে হবে। আইদার কি হবে, অ্যাফার্মেটিভ হবে কিংবা নেগেটিভ হবে। সো অ্যাফার্মেটিভ কি, অ্যাফার্মেটিভকে আমরা আবার পজিটিভ সেন্টেন্সে বলে থাকি। Affirmative is also known as a positive sentence. And if you see that affirmative sentence always affirms or declares something as true, যা কিছু সত্য, যা কিছু, যার মধ্যে কোনো মিথ্যে থাকবে না, বা যার যার মধ্যে কোনো ডিনায়েল থাকবে না, কোনো নেগেটিভ ওয়ার্ডস থাকবে না, কোনো না বাচক, এটাকে আমরা ইতিবাচক সেন্টেন্স বলে থাকি বাংলাতে। যার মধ্যে কোনো নেতিবাচক ভাব থাকবে না, না এর কোনো ভাব থাকবে না, সেগুলোকে আমরা বলে থাকি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ফর এক্সাম্পল, শি ইজ শি ইজ আ ট্যালেন্টেড সিঙ্গার, সে একজন ট্যালেন্টেড সিঙ্গার। তাহলে কি, এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই বা নেগেটিভ ভাব নেই। ঠিক আছে, তাই এগুলোকে আমরা বলে থাকবো অ্যাসার্টিভ সেন্টেন্স। বাদ বাকি এক্সাম্পলগুলো আছে, একটু দেখে নেবে। নেগেটিভ সেন্টেন্স কোনগুলো, যেখানে আমরা কোনো কিছু নেগেট করছি, কোনো কিছু ডিনাই করছি। ঠিক আছে, এবং এখানে কি হবে, সবসময় নেগেটিভ ওয়ার্ডস থাকবে, এখানে সবসময় নেগেটিভ ওয়ার্ডস থাকবে, নেগেটিভ ওয়ার্ডস সাচ এজ নো, নান, নেভার, নর, এক্সেট্রা। অর্থাৎ আমরা নেতিবাচক কোনো ভাব পাচ্ছি, কোনো এক্সেপশন নেই, কোনো এক্সেপ্ট, বা এখানে কোনো সবসময় ডিনায়াল থাকছে, রিজেকশন থাকছে। যেমন শি ইজ নট আ ট্যালেন্টেড সিঙ্গার, সে কিন্তু ট্যালেন্টেড সিঙ্গার নয়, নয় বলা হচ্ছে, নট। এই নটটার জন্য আমরা এটাকে বলে থাকবো নেগেটিভ সেন্টেন্স। পরেরটায়, দ্য সান ডাজ নট রাইজ ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে না, এটা যদি বলে থাকি তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, এটা একটা নেগেটিভ সেন্টেন্স, কারণ ডাজ নট আছে। আই নেভার এনজয় রিডিং বুকস, নেভার, আমি কখনো বই পড়া পছন্দ করি না, তাহলে এটা হয়ে গেছে কি, নেগেটিভ সেন্টেন্স। তাহলে অ্যাফার্মেটিভ নেগেটিভের মধ্যে তফাৎটা কোথায়, অ্যাফার্মেটিভে আমরা সবসময় কি করব, এক্সেপশন থাকবে, অর্থাৎ একসেপ্ট করব, এখানে কোনো ডিনায়াল থাকবে না। কিন্তু নেগেটিভ সেন্টেন্সে সবসময় কি থাকবে, ডিনায়াল থাকবে বা রিজেকশন থাকবে। ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্তই। তোমাদের সকলকে ধন্যবাদ যারা এত ধৈর্য ধরে চ্যানেল মানে ভিডিওটি দেখেছো। তো সকলের কাছে একটাই অনুরোধ, যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে, এবং লেগে থাকো। আশা করছি পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। ধন্যবাদ, আজকের জন্য এ পর্যন্ত।